বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজকে আমি ১৯ বছর পর আবার বেইজিং আপনার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব গর্বিত বোধ করি। কারণ ২০০৬ সালে যখন আপনি প্রথমবার চীন সফরের সময় বাংলাদেশে চীনে বাংলাদেশ দূতাবাসে আপনার সাক্ষাৎকার নিয়েছি। তো এবার আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আবার চীন সফর করলেন, বেইজিং এসে আপনার অনুভূতি কি? আমার খুবই ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, পুরনো বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে। যেমন তোমার সঙ্গে দেখা হলো ১৯ বছর এর মধ্যে চলে গেল, তোমার ছবি দেখলাম, তোমার ছবি এখনো আগের মতোই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কাজে আমার ছবিও দেখালে তুমি বহুদিন আগের ছবি তোলা, কাজে এগুলো পুরনো স্মৃতিগুলো আসছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমাদের বহু কাজ একসঙ্গে করেছে, যেমন আমার বন্ধু প্রফেসর দু বহুদিন থেকে এই বিষয়ে উনি উৎসাহ নিয়েছেন। তার প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস ওনার পরিচালনায় চলে। তিনি খুবই আগ্রহী হলেন এটা জানতে, সে বাংলাদেশে আসলেন উনি বোঝার জন্য, তখন আমাদের সঙ্গে কোনো পরিচয় ছিল না, একজন অধ্যাপক হিসেবে দেখার জন্য, শোনার জন্য। সেই যে শুরু হলো, তারপর এটার প্রেমেই পড়ে গেল, আর ছাড়তে পারে নাই। এটা সারা চীনের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের এই কর্মসূচি তারা প্রচার করেছে, গ্রহণ করেছে। তার মাধ্যমে এখানে মাইক্রো ক্রেডিট অ্যাসোসিয়েশন অফ চায়না এরকম একটা বড় প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। অনেকে এটার অনুকরণ করেছে, যার ফলে চায়না অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছে। তারা বাৎসরিক সম্মেলন করে, নানা সব করে। এগুলো আবার সব মনে পড়ে গেল ওনাকে দেখে। আরও অনেক বন্ধুবান্ধব যারা ছিল তাদের সঙ্গে দেখা হলো এই উপলক্ষে। ওই পরিবর্তনটা তাদের নজরে পড়ছে। আগে ছিলাম আমার নিজের কাজ নিয়ে, এবার আবার কি সরকারের মধ্যে ঢুকে কি বিপদে পড়লাম সেগুলো বুঝতে চাচ্ছে তারা, কি হবে, কেমন হবে। তো সার্বত্রিকভাবে যেটা হলো, ভীষণ রকমের একটা সমর্থন সবার কাছ থেকে পেয়েছে, বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে। তাদের সমর্থন একেবারে সীমাহীন সমর্থন। কাজেই আমাদেরকে এটা আনন্দ দেয় যে এরকম এই পরিস্থিতিতেও চীনের সমর্থন পাওয়া, তাদের সহযোগিতা পাওয়া আমাদের জন্য খুবই দরকার। কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে করতে চাই, সেখানে অনেক প্রয়োজন, অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এবং সমর্থনের প্রয়োজন আছে। সব মিলিয়ে এই সফরটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। কারণ অনেক বছর পর আবার আপনার সামনে বসে আপনার চোখ দেখে নিজের মনে এখন শান্তি পাচ্ছি। তো আপনাকে ধন্যবাদ। তো প্রফেসর দু, তো তিনি বিশেষ করে আপনাকে উল্লেখ করেছেন এবং আপনার সাথে একটা সাক্ষাৎকার নিতে চেয়েছেন। তো আপনার মনে আপনি কীভাবে প্রফেসর ইউনুসকে মূল্যায়ন করলেন?我们是中国社会科学院农村发展研究所的。 সংক্ষেপে বলি, আমি চীনের সমাজবিজ্ঞান একাডেমির গ্রামীণ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষক। দারিদ্র্য নিয়ে গবেষণার সময় আমরা খেয়াল করেছি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গ্রামীণ ব্যাংকের একটি দল ১৯৭৬ সাল থেকে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে। ১৯৮৩ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, আর আমি দারিদ্র্য বিমোচন নিয়ে গবেষণা করি। আমি ভেবেছি আমরা কি তার অভিজ্ঞতা থেকে শিখতে পারি। এ কারণে ১৯৯৩ সালে আমি বাংলাদেশে যাই। তারপর থেকে ইউনুসের সাথে আমাদের মুখোমুখি যোগাযোগ শুরু। তিনি অনেকবার চীনে এসেছিলেন, আমিও তার কাছ থেকে শেখার জন্য বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছিলাম। তিনি আমাদের প্রকল্পগুলো পরিদর্শন করতে এসেছিলেন, আমাদের প্রকল্পগুলোকে স্বীকৃতি দিয়েছিলেন এবং অনেক বিদেশি প্রকল্পের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। যদিও তিনি একজন অধ্যাপক, তবে তিনি দরিদ্রদের, বিশেষ করে তার দেশের দরিদ্র নারীদের নিয়ে বেশ উদ্বিগ্ন। আমার চোখে তিনি একটি সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠা করেছিলেন, আর এই লক্ষ্যেই তিনি সবসময় প্রচেষ্টা চালিয়ে এসেছেন। তিনি যে কেবল শান্তিতে নোবেল পুরস্কারে জিতেছিলেন তা নয়, বিশ্বজুড়ে থাকা দারিদ্র্য বিমোচন সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলো কিন্তু অধ্যাপক ইউনুসের ভূয়সী প্রশংসা করে। 是这么一个的状况。好的，那我一会儿我再问您问题哈，先请刘教授再讲讲他的感受。তিনি বিশেষ করে উল্লেখ করেছেন যে আপনি গ্রামাঞ্চলে গরিবদের জন্য যেভাবে ক্ষুদ্র ঋণ যে সিস্টেম চালু করেছেন, এটা শুধু বাংলাদেশ নয় এবং চীন সহ বিশ্বের অনেক দেশের সাথে অনেক দেশের লোকেরা তারা উপকার পেয়েছেন। আমি জানি চীনের ইউননান এবং
জিয়াংসু অন্য কিছু প্রদেশে তারাও ক্ষুদ্র ঋণের যে নমুনা করেছেন এবং গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করেছেন। তো আপনি চীনের গ্রাম অঞ্চলের নারীদের জীবন উন্নয়নের জন্য আপনার বিশেষ অবদান আছে, এই জন্য আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখন চীনের এমন সংস্থার উপর আপনার কি ভরসা, কি প্রত্যাশা? প্রফেসর দূর কারণে চীনের গভীর অভ্যন্তরে যাওয়ার আমার সুযোগ হয়েছে, যেখানে খাবার পাওয়ার সমস্যা ছিল, থাকার জায়গার সমস্যা ছিল। এমন সব খাবার খেতে হয়েছে যে সব খাবার আমি কোনোদিন জীবনে খাইনি। ফরিং ভাজা, ওকে, বড় চ্যালেঞ্জও ছিল। ফরিং ভাজাও খেতে হয়েছে, মজা লেগেছে, ভালো লেগেছে। তো নিচে নিয়ে গেছে এই জন্য যে দারিদ্রটা বোঝার জন্য, চীনের মধ্যে কী পরিমাণ দারিদ্র আছে, সেই দারিদ্রের কঠিন রূপ এটা দেখে মনে হলো যে দরিদ্রের চেহারা দুনিয়ার সর্বত্র একই, এটা চীনে হোক, বাংলাদেশে হোক, অন্য দেশে হোক। সেটার কি সমাধান আছে? সমাধানটা হলো মানুষের যে সৃজনশীলতা, সেটাকে যদি স্বীকৃতি দিয়ে সমাজ যদি তার প্রাতিষ্ঠানিক আয়োজন করতো, তোমার কাজ তুমি করো, আমি তোমাকে সহযোগিতা করবো যাতে করে সেটাতে তুমি এগিয়ে যেতে পারো। বাংলাদেশে যেমন, এখানেও চীনেও তাই করে, নানা রকমের প্রাণী পালন করে, যেগুলো বিক্রি করে, নিজেরা খায়, এরকম। কিন্তু পয়সা নেই, টাকার অভাব। কাজে ওই ক্ষুদ্র ঋণটা ওই কাজে লাগলো, যে টাকাটা হাতে পেলে সেই টাকা ব্যবহার করতে পারে। মনে হলো যে তার একটা হাতের মধ্যে একটা শক্তি আসলো, ওই শক্তিটাকে ব্যবহার করে তার জীবন পরিবর্তন করা। মহিলাদের অবস্থা সব জায়গাতে একই রকম, চীনে যেরকম বাংলাদেশে এরকম। চীনে মহিলাদের অবস্থার পরিবর্তন দ্রুত গতিতে হয়েছে, কিন্তু যে সময় আমরা ঘোরাঘুরি করছি চীনে, তখন অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল মেয়েরা। তো তার মধ্যেও এটুকু সুযোগ পেয়ে তারা যে কী পরিমাণ আনন্দিত হতো, তাদের ছেলেমেয়েরা আমাদেরকে ঘিরে রাখতো, যে এটা খুব মূল্যবান কথা, মূল্যবান মানুষজন এখানে এসছে, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া। তো আমার কাছে ভালো লাগতো যে চীন আর বাংলাদেশে কোনো তফাৎ দেখি না, একই পরিস্থিতি, একই জায়গা। তো সেটা তিনি বুঝতে পেরেছিলেন, কেন উনি বাংলাদেশে গেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখেছেন। অনেকে ওনাকে বলেছে চীনে এটা হবে তবে না, এগুলো আমাদের এখানেও চলবে না। উনি এটাতে নড়েন নাই এবং শক্তভাবে ছিলেন বলে তার অনেক অনুসারী সৃষ্টি হয়েছে, বহু অনুসারী সৃষ্টি হয়েছে, এবং সেটাকে বিরাট একটা কাঠামো দিতে পেরেছেন উনি। ওটাই ওনার সাফল্য, যে প্রথম সবাই স্বীকার করেছে যে উনিই প্রথম এটাকে এনেছেন এবং সরকারকে রাজি করাতে পেরেছেন বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য। তার কারণে বহু প্রতিষ্ঠান, বহু নীতিমালা সৃষ্টি হয়েছে সরকারের, সেই জন্য সরকারের লোকজন এটাকে চেনে ভালো করে। তো সেটাই এটার যে ইম্প্যাক্টটা, যেটা হলো, সেটা ওনার নেতৃত্বে সারা দেশে হওয়ার জন্য সম্ভব হয়েছে।